দেখুন, আপনি সম্ভবত ভুল করছেন। কাল আপনার সাথে আমার কোনো দেখা হয়নি, আর আমি কারো গায়ে কোনো কাদা ছেটানোর মতো মেয়েই নই। বাহ, চমৎকার অভিনয় তো করতে পারো। কি হয়েছে কি রে কোমল? কার সাথে কথা বলছিলি? আর তাছাড়া তো চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? না মা, তেমন কেউ নয়। একটা পথিক পথ চিনতে এসেছিল, চিনিয়ে দিলাম। এখন চলো তো বাড়িতে যাই, অনেক দেরি হয়ে গেছে। মহারাজ, আবার একটু সময় দিন। আমার সব বিষয় সম্পত্তি তো এখন গোলায় তোলা নেই। নিতাই, তুই কিছু বল না। আমি আর কি বলবো কর্তা, নিজের ঘর তো নিজেই খুঁড়েছেন। ওই ভোলার হারু, এদের সাহস তো কম নয়। রাজ দরবার পর্যন্ত গড়িয়েছে কথা। আমি এর বদলা নেবই। নিতাই, চল আগে এখান থেকে বের হই। স্বর্ণালী, এই মেয়েটি তো কাল কাদা ছিটিয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে পুকুর ঘাটে যাকে দেখলাম সে তো নিজেকে কোমল বলে পরিচয় দিচ্ছিল, আর আমাকে তো চিনতেই পারছিল না। ব্যাপারটা কি, এটা কি যমজ নাকি একজনই? রাত হয়ে এসেছে। কোমল একা একা রান্না করছিল, আর পরমা পাশে বসে সবজি কাটছিল। কেন যে তখন মাকে সত্য কথাটা বললাম না? মা বোধহয় আমার উপর রেগে আছেন, সেজন্যই কথা বলছেন না। মন খারাপ করে থাকিস না কোমল। মারে, তোর পিসি আর দিদির কথাই কিছু মনে করিস না। ওরা ওরা তোকে বুঝতে চায় না। এ কি, মা তো দেখছি আমার উপর রেগেই নেই। আমি শুধু শুধুই ভয় পেয়ে ভেবেছিলাম যে মা হয়তো আমার উপর রেগে আছে। আমি মিথ্যে কথা বলেছি বলে। মা যখন রেগে নেই, তবে আমার মনের কথা আর কষ্টের কথাগুলো মাকে আমি বলতেই পারি। না মা, আমি কেন মনে করব? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমার উপর রেগে আছো, কিন্তু তুমি যে আমাকে বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ মা। কিন্তু মা, আমার না খুব ভয় করছে। ওই যে লোকটা, আবির বাবু, উনি যদি সত্যি ভুল বুঝে স্বর্ণের সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে তো স্বর্ণ আমার উপরে সত্যি আবারও রেগে যাবে। পিসিমা স্বর্ণের সাথে ওই আবির বাবুর বিয়ে দেবে বলে ভেবেছে। আমার জন্য যদি আবির বাবু স্বর্ণের সঙ্গে বিয়েটা ভেঙে দেন, তবে পিসিমা আমাকে আর আস্ত রাখবে না। আরে দেখ, স্বর্ণের সঙ্গে যে আবিরের বিয়ে হবে এটা তোকে কে বলেছে বলতো? তোর পিসিমা বললেই হলো নাকি? সব ওপরওয়ালার ইচ্ছে। আর তাছাড়া স্বর্ণের বাবা মা এখনো বেঁচে আছে, তাই স্বর্ণের বিয়ের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, বুঝলি? চিন্তা করতে হবে না, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। কাল সকালে আবার অনেক কাজ আছে। ঠিক আছে মা। এ কথা বলে কোমল রান্নাঘর থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক সে সময় জানালার ওপার থেকে একটা ছায়া সরে যেতে দেখা দেয়। ছায়াটি ছিল আবিরের। সে আড়াল থেকে কোমল এবং তার মায়ের সব কথা শুনে ফেলে। তার মানে এখন আমি যাকে দেখলাম সে হচ্ছে কোমল, আর কোমল সত্যি নির্দোষ। আমাদের বাড়িতে যার সঙ্গে দেখা হয়েছে এবং যে আমার গায়ে কাদা ছুঁড়ে মেরেছিল সে হচ্ছে স্বর্ণালী। ওই মেয়েটা ভীষণ পাজি। কোমল তার নামের মতো সরল, আর আমি আজ ওর সাথে অভদ্রতা করলাম। আমাকে কালকের মধ্যে ওর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু কি করে, ওই স্বর্ণালী আর পিসিমা তো সারাক্ষণ পাহারায় থাকে। মোড়ল বাড়ির সদর দরজায় মাত্রই আবির বাড়িতে ফেরে। মোড়ল এবং নিতাই বসার ঘরে বসে কিছু একটা বিষয়ে আলাপ করছিল। মোড়লের মেজাজ তখন চরম তুঙ্গে। তুই দেখলি নিতাই, ওই হার হাওয়াতে চাষিদের সাহস কত দূর বেড়েছে। রাজপুত্রের সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলেছে। তা তো বললেই কর্তা, তবে রাজপুত্রের নজরটা কিন্তু আপনার ওপর খুব কড়া। বেশি তরপাতে গেলে শেষে কিপ্টেমি আর জমিদারি দুটোই না খোয়াতে হয়। তুই থামবি নিতাই? নিজে নুন খেয়ে গুণ গাইছিস ওই চাষিদের। ওই ভোলা আর হারু বড় ভার বেড়েছে। ওদের এমন শিক্ষা দেব যে আজীবন মনে রাখবে। খাজনা ফেরত দেব। আমার টাকার সিন্ধুক কি ওদের বাপের সম্পত্তি নাকি? সারা জীবন টাকা পয়সা সম্পত্তি করে করে গেলে তুমি। একদিনে সম্পত্তি আর টাকা পয়সার জন্য তোমাকে রোষাতলে যেতে হবে বাবা। এ কি বাবা আবির, তুমি কখন এখানে এলে আর কোথায় গিয়েছিলে? গ্রামের পরিস্থিতি ভালো নয় তো জানো। রাত বিরাত এভাবে বাড়ির বাইরে যেও না। হ্যাঁ, যে ছেলের বাবা এমন একজন কিপ্টে আর স্বার্থপর মোড়ল, তার জন্য গায়ের লোকদের বিপজ্জনক তো হবেই, এতে কোনো ভুল নেই। বাবার উপরে রাগ করে এই সব কথা বলতে বলতে আবির ঘরের ভেতরে চলে যায়। ওদিকে কোমল তখন একা একা ঘরের ভেতরে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। বাবা বলল
আমাদের মোড়লবাবু তেমন একটা সুবিধের মানুষ নয়, আবার তার ছেলেকেও আমার তেমন একটি সুবিধের মানুষও মনে হলো না। তাহলে পিসিমা কেন স্বর্ণের বিয়ে তার সঙ্গে দিতে চাইছে? মা তো বললো স্বর্ণের বিয়ে পিসিমা যতই মোড়ল বাড়িতে দিতে চাক না কেন, বাবা মা এটা হতে দেবে না। তাই যেন হয়, যা কিছু হয়ে যাক, স্বর্ণের যেন কোনো খারাপ না হয়, ওর যেন ওই খারাপ বাড়িতে বিয়ে না হয়। পরদিন রাজপ্রাসাদের সভাগৃহে রাজা এবং রাজপুত্র বিচার কার্য নিয়ে আলোচনা করছিলেন। পিতা, গতকাল থেকে আমি একটা বিষয় নিয়ে বড় চিন্তিত। কেন রাজপুত্র, কি হয়েছে? কি কোন বিষয় তুমি আবার এত চিন্তা করতে বসলে? আমি ওই মোড়লটার উপরে মোটেও বিশ্বাস করতে পারছি না পিতা। সে আবার তার ছল চাতুরিতে ওই নিরীহ কৃষকদের না ফাঁকি দেয়। মোড়ল যে টাকা ফেরত দেবে না তা ওর চোখে চাউনিতেই পরিষ্কার পিতা। ও আবার নিশ্চয়ই প্রজাদের ভয় দেখাবে, আর প্রজারা যদি আবার ওর ভয়ে আমাদের কাছে আবার বিচার নিয়ে না আসে, তবে তো আমরাও জানতে পারবো না কোনো কিছু। হতেও পারে এমনটা, কিন্তু তাহলে উপায়? তাহলে কি মোড়লের উপর আমরা সব সময় পাহারা বসিয়ে রাখতে পারি? আমি ঠিক করেছি পিতা, আগামী 3 দিন আমি নিজে ছদ্মবেশে ওই গ্রামে থাকব। গ্রামের সাধারণ মানুষের সুখ দুঃখের সঠিক চিত্রটা আমাকে জানতে হবে, আর মোড়ল যদি কোনো অন্যায় করে আমি হাতে নাতে তাকে ধরবো। ছদ্মবেশে তুমি গ্রামে যেতে চাও, তাও আবার 3 দিনের জন্য? এই 3 দিন তুমি কোথায় থাকবে, কি খাবে? সে নিয়ে আপনি চিন্তা করবেন না পিতামশাই। আমি তো রাজপুত্র হয়ে গ্রামে যাচ্ছি না, যাচ্ছি একজন পথিক হয়ে, আর পথিকের গন্তব্য আর আহারের ব্যবস্থা স্বয়ং ওপরওয়ালাই আদায় করে দেন। সেদিন পুকুর ঘাটের কাছে আমবাগানে আবির একা দাঁড়িয়ে, তার মাথায় বারবার কোমলের সেই জল ভরা চোখের মুখখানা ঘুরছে। উফ, আমি মানুষটা কি কম পাজি? মেয়েটা বারবার বলল যে ও কিছুই জানে না, আর আমি কিনা ওর কলসির জলে কাদা গুলে দিলাম। এদিকে বাড়িতে যে মেয়েটাকে দেখলাম, সে স্বর্ণালী তো সত্যি বড্ড সহজ সরল, আমাকে এর একটা বিহিত করতে হবে। সেই স্বর্ণালী তো কথা বলছে যেন তুবড়ি ছুটছে। নির্ঘাত কাল ওই মেয়েটা আমার গায়ে কাদা মেখেছিল। ও কোমল সত্যি বড্ড সহজ সরল, আমাকে এর একটা বিহিত করতেই হবে। হঠাৎ আবির দেখতে পায় দূর থেকে কোমল খালি কলসি নিয়ে পুকুরের দিকে আসছে। সে খুব সন্তর্পণে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ও কোমল তো আবারও পুকুরে জল নিতে আসছে। ও জল নিয়ে পাড়ে উঠে আসুক, তারপর আমি ওকে দেখে আজ কথা বলবো। ওর কাছে ক্ষমা আমাকে চাইতেই হবে। ওদিকে ভোলার বাড়ির দাওয়ায় সুমনা এবং স্বর্ণ যেন গভীর পরামর্শ করছে। শোন স্বর্ণ, আমার যতদূর মনে হলো মোড়ল গিন্নি তোকে খুব পছন্দ করে, কিন্তু বাধা ওই আবির। ছেলেটা শহর থেকে এসেছে তো একটু খুঁতখুঁতে, তুই যদি ওর সাথে ভাব জমাতে পারিস তবেই কিন্তু কেল্লা ফতে। কিন্তু পিসিমা, কাল যে ওর গায়ে কাদা লেগেছিল আমার জন্য, সেটা নিয়ে ও বোধহয় এখনো ক্ষেপে আছে। আবার পুকুর ঘাটে কমলের সাথে ওর দেখাও হয়েছে। ওই তো সুযোগ। আবির জানে না যে তোরা দুজনে দেখতে অনেকটা এক। আমরা সব দোষ কোমলের ঘাড়ে চাপিয়ে দেব। আবিরকে বলবি যে কোমল তাকে হিংসা করে বলেই ওর সামনে আবিরকে অপমান করেছে, আর তুই যে আবিরের গায়ে কাদা দিয়েছিলি সে দোষটা তুই কোমলের ঘাড়ে চাপিয়ে দিবি। তুই শুধু আবিরের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার নাটক করবি, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে পিসিমা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। আমি বুঝেছি আমার কি করতে হবে। কোমল তার ভালো মানুষই দিয়ে আবিরের চোখে ভালো সেজেছে, তো ওর জায়গাটা এবার আমাকে নিতে হবে। ওদিকে পুকুর ঘাটে কোমল ভয়ে ভয়ে কলসি ডোবাতে যাচ্ছে। এমন সময় পেছন থেকে আবির এসে দাঁড়ায়। এই যে শোনো। অমনি কোমল চমকে উঠে কলসিটা প্রায় ফেলে দিচ্ছিল। আপনি আপনি আবার এসেছেন? দোহাই আপনার, আমার পথ ছাড়ুন। পিসিমা জানতে পারলে আমার পিঠের চামড়া রাখবে না। না না, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আসলে কালকের জন্য আমি দুঃখিত। আমি জানতাম না যে তুমি আর ওই অন্য মেয়েটি আলাদা। অন্য মেয়েটি মানে? আপনি কি স্বর্ণের কথা বলছেন? হ্যাঁ স্বর্ণালী, ও কাল আমার খুব ক্ষতি করেছিল, কিন্তু আজ যখন বাড়িতে ওকে দেখলাম, ওর রূপ আর কথা শুনে আমি গোলমাল পাকিয়ে ফেলেছিলাম।
আমি বুঝতে পেরেছি তুমি ওর মতো নও। তোমার কলসির জলটা নষ্ট করা আমার একদম ঠিক হয়নি। লোকে আমাদের গোলমাল করেই ফেলে, তবে স্বর্ণ খারাপ মেয়ে নয়, ও একটু রাগী, এই আর কি। আরেকটা কথা, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আরে ক্ষমা তো আমার চাওয়ার কথা, তুমি দেখছি বড্ড বেশি ভালো। শোনো, এই নাও একটা ছোট উপহার, শহর থেকে এনেছিলাম। তখনই আবির পকেট থেকে একটা ছোট রঙিন ফিতে বের করে কোমলের দিকে বাড়িয়ে দেয়। কোমল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে এসব কিছু আমি নিতে পারবো না। এসব দেখলে মা পিসিমা সকলে আমাকে বকবে। আর তাছাড়া আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। তুমি যদি আমার থেকে এই সামান্য উপহারটুকু না নাও, তাহলে আমি মনে করব তুমি আমাকে ক্ষমা করতে পারোনি। না না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, বলছি তো। তাহলে এটা নিচ্ছ না কেন? কোমল যেন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যেই কোমল কলসি নিয়ে বাড়িতে ফেরে। বাড়িতে ঢুকতেই সুমনার স্বর্ণ তার পথ আটকায়। কিরে, আর জল আনতে এত দেরি করলি কেন? পুকুর ঘাটে কি কারোর সাথে মধুর গল্প করা হচ্ছিল নাকি? কোমল ভয়ে কাঁপতে কাঁপতে জবাব দেয়, না না পিসিমা, এমনি দেরি হয়ে গেছে। তখনই স্বর্ণ কোমলের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় একটা নতুন ফিতে। এই পিসিমা দেখো, কোমলের হাতে ওটা কি? ওটা তো কোনো দামি রেশমি ফিতে মনে হচ্ছে। আমাদের গ্রামে তো এসব পাওয়া যায় না। এই রে, এই ভয়টাই তো পাচ্ছিলাম। সেই স্বর্ণার পিসিমার কাছে ধরা খেয়ে গেলাম। ওই লোকটাকে কত করে বললাম আমাকে এসব না দিতে, তবুও তিনি জোর করে এটা আমায় দিয়ে দিলেন। আমি আর নাও করতে পারলাম না। এত অনুরোধ করে কেউ কিছু দিলে তা আবার ফেরানো যায় নাকি? তাই তো বাধ্য হয়ে ওই আবির নামের লোকটার দাও ফিতেটা আমাকে নিতে হলো। আমি তো ভেবেছিলাম নিজের ঘরে গিয়ে লুকিয়ে রাখবো, কিন্তু তার আগেই তো। সুমনা এগিয়ে গিয়ে ছো মেরে ফিতেটা কেড়ে নেয় কোমলের হাত থেকে। এটা কোত্থেকে এলো রে? সত্যি করে বল, মোড়লের ছেলের সাথে কি তোর দেখা হয়েছিল? সেই এসব তোকে দিয়েছে তাই না? যেই শুনেছিস আমি ওই ছেলের সাথে স্বর্ণের বিয়ে দিতে চাচ্ছি, অমনি অমনি তুই পেছনে পড়ে গেলি ওই ছেলেটার। কি চাস তুই বলতো স্বর্ণের কপালটা পোড়াতে? না না, এইসব কি বলছো পিসিমা? বিশ্বাস করো পিসিমা, উনি নিজে থেকেই দিলেন, আমি নিতে চাইনি। চুপ কর, ছোট মুখে বড় কথা। এই ফিতে নিয়ে স্বর্ণ যাবে আবিরের কাছে, ও গিয়ে বলবে আবির যেন ওকে এটা উপহার দেয়। আর তুই আজ থেকে তোর পুকুর ঘাটে যাওয়া বন্ধ। বন্ধুরা, সুমনার এই নতুন চক্রান্তে কি ধরা পড়ে যাবে আবির? আর ছদ্মবেশে রাজপুত্রের আগমনে গ্রামে কি নতুন ঝড় তুলবে? সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে।